প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনাদের জন্য এমন একটি জায়গার সন্ধান দিতে চলেছি যেখানে একদম নামমাত্র খরচে কিন্তু আপনারা ঘুরে আসতে পারবেন। বন্ধুরা, আমি জানি আপনাদেরও কিন্তু আমার মতো সমুদ্র খুব ভালো লাগে, আর আপনারা দীঘা, বকখালি প্রভৃতি জায়গাতে গিয়েছেন। আজ আপনাদের এমন একটি সমুদ্র সৈকতে নিয়ে যেতে চলেছি যেখানে কিন্তু পর্যটকদের গাদাগাদি ভিড় নেই এবং জায়গাটি আপনার পরিবারের জন্য কিন্তু সত্যি নিরাপদ একটি জায়গা। এই জায়গাতে আপনারা একদিকে যেমন সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্তের সাক্ষী হবেন, তেমনই এখানে গেলে দেখা মিলবে লক্ষ লক্ষ লাল কাঁকড়ার, এবং জায়গাটি লাল কাঁকড়া বীচ নামে কিন্তু প্রসিদ্ধ। বন্ধুরা, মন্দারমণির খুব কাছেই রয়েছে এই সুন্দর বীচটি, এবং এখানে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। সব থেকে কম খরচে এবং পরিবারের জন্য সব থেকে নিরাপদ যদি জায়গার কথা বলেন, সেই রকমই একটি জায়গার আপনাদের সন্ধান দিতে চলেছি। জায়গাটি হলো মন্দারমণি কাঁকড়া বীচের কাছে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মন্দির। এই অতিথি নিবাসে যে কোনো সময়, বছরের যে কোনো দিনে মাত্র 600 টাকার বিনিময়ে ব্রেকফাস্ট থেকে ডিনার এবং সঙ্গে কিন্তু থাকার সুন্দর ব্যবস্থা পেয়ে যাবেন। এখানকার সুন্দর পরিবেশ এবং রুম এবং খাবারের সুন্দর ব্যবস্থাপনার জন্য জায়গাটি কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ঘুরতে সময় এখন দুপুর 12:20 আর এই মুহূর্তে আমরা পৌঁছালাম রামকৃষ্ণ মন্দিরে। রামকৃষ্ণ মন্দির থেকে লাল কাঁকড়া বীচের দূরত্ব মাত্র 1 মিনিট, এবং আপনারা ওই সি বিচ ধরে যদি হেঁটে যান, আপনারা কিন্তু পৌঁছে যাবেন মন্দারমণির সেই মূল সি বিচে। নতুন বছর আসতে আর মাত্র কটা দিন বাকি, আর আপনাদের আজ এই রামকৃষ্ণ মন্দিরের রুম থেকে শুরু করে এখানকার খাওয়া দাওয়া, এখানকার সুন্দর ব্যবস্থাপনা আপনাদের সঙ্গে শেয়ার করব। রামকৃষ্ণ মন্দিরের যে যোগাযোগ নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করেই আপনারা কিন্তু এখানকার প্যাকেজ বুক করে নিতে পারেন। এবং সবার প্রথমে আমরা যে রুমটা পেয়েছিলাম, সেই রুমটা আপনাদের শেয়ার করব যে রুমটা কেমন। এখানে মোট 16টি রুম রয়েছে, এবং 16টি রুমের মধ্যে কিন্তু এক একটি রুমে, কোনো রুমে আপনারা যেমন 2 জন থাকতে পারবেন, আবার কোনো রুমে যেমন 3 জন, 4 জন প্রভৃতি এরকম বিভিন্ন ধরনের কিন্তু অপশান রয়েছে। রামকৃষ্ণ মন্দিরে কিন্তু বেশ অনেকগুলি রুম রয়েছে, তা আমাদের দোতলাতে 10 নম্বর রুম দেওয়া হয়েছে। সেই রুমটা কেমন আপনাদের দেখাবো। আর এখানে অন্যান্য যে রুম রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা রুমেই গেস্ট রয়েছে। যদি সম্ভব হয় ওনাদের সেই রুমগুলোতে আমি যাওয়ার চেষ্টা করব, আর যদি গেস্ট থাকে সেক্ষেত্রে না যাওয়াটাই মনে হয় ভালো হবে। তো চলুন আমাদের রুমটা আপনাদের দেখাই, এখানকার রুম কেমন। আর সবথেকে ভালো যেটা ব্যাপার, এখানে কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে যেটা হয়, এখানে কিন্তু মাংসটা প্রায় হয় না বললেই চলে। মাছ আর ডিম এরকম হয়ে থাকে, দুপুরে মাছ, রাতে ডিম। তো আজকের কিন্তু দেখা যাচ্ছে, আজকের কিন্তু মেনুতে কিন্তু মাংসও রয়েছে। আর যেহেতু আমি মাংস খাই না, তো দেখলাম ওখানে কিন্তু মাছের ঝালও হচ্ছে। তো 10 নম্বর রুম, তো রুমটা দেখুন, ঢোকার মুখেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। ঢোকার ডান দিকেই কিন্তু বাথরুম রয়েছে, এবং এই বাথরুমে রয়েছে কুমোটের ব্যবস্থা, গিজার, এক্সস্ট ফ্যান। আর দেখুন ভেতরে একটা দেখতে পাচ্ছি টুল রয়েছে, একটা টি টেবিল ছোট্ট। আর রুমটা বেশ মানে খুব বড়ও নয় আর খুব ছোটও নয়। দেখুন এই হচ্ছে এখানকার এই হচ্ছে খাট, ডবল বেড। এবং এখানে দেখতে পাচ্ছি মানে আমাদের ঘরেও যেমন পরিবেশে যেমন আমাদের বিছানা যেমন হয়, তো সেরকম বিছানাও বেশ মানে ছিমছাম। খাটের কাছেই কিন্তু একটা বেসিন রয়েছে। আর মানে এই রুমগুলোতে কিন্তু এসি নেই, আপনার নর্মাল কিন্তু এরকম একটা সিলিং ফ্যান এবং টিউব লাইট রয়েছে। জামা কাপড় রাখার জন্য এখানে কিন্তু কোনো কভার নেই। এখানে দেখা যাচ্ছে কিন্তু একটা আলনার ব্যবস্থা রয়েছে, এদিকে একটা ব্যালকনি রয়েছে। আমাদের
আমাদের ট্রেনটা লেট হয়েছে, যার কারণে আমরা কিন্তু এখানে পৌঁছাতেই ওনাদের রান্নাবান্না টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। আর 1টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, বেলা 3টে পর্যন্ত প্রায় খাওয়া দাওয়া চলে। আর এই মুহূর্তে আমি একটু চেঞ্জ করে ড্রেসটা আমরা চলেছি স্নান করার জন্য, সামনেই বীজ রয়েছে। আমরা এখানে থাকবো মাত্র 1টা দিন, তাই রুমে থেকে তো সময় নষ্ট করে কোনো লাভ নেই। আর সন্ধ্যার পরে কিন্তু আর ঘুরতেও পারবো না, কারণ এখানে কিন্তু দীঘা বলুন বা অন্যান্য সমুদ্র সৈকতের মতো কিন্তু লাইটেরও কিন্তু ব্যবস্থা নেই। মানে যা ঘুরে দেখতে হবে দিনের আলোতেই কিন্তু ঘুরে নিতে হবে। অনেক রাস্তা রয়েছে বিচে যাওয়ার। খানিকটা সামনে এগিয়ে গেলেই যে দোকানটা রয়েছে ওই দোকানটার পাশ থেকেই কিন্তু একটি রাস্তা চলে গিয়েছে এবং রাস্তাটা বেশ পরিষ্কার। এবং এই রাস্তাগুলি ছাড়াও কিন্তু এই রামকৃষ্ণ মন্দিরের নিজস্ব একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটি কিন্তু এখানকার যে স্কুল রয়েছে সেই স্কুলের সামনে থেকে কিন্তু সেই রাস্তাটি গিয়েছে। সামনে দেখতে পাচ্ছি একদল লাল কাঁকড়া কিন্তু সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা কি বলবো, এখানে এসে মনে হচ্ছিল সমস্ত সময়টা বসে এখানে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে প্রাণ ভরে উপভোগ করি। সমুদ্রে কিছুটা গা ভিজিয়ে আমরা ফিরলাম আমাদের রুমে, কারণ আমাদের লাঞ্চ করতে হবে। খাবার জায়গাটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনাদের আর আশা করি বোঝাতে হবে না। শুক্রবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি এবং সঙ্গে হয়েছিল মাংস, এবং মাংস যারা খায়নি তাদের জন্য ছিল মাছের ঝালের ব্যবস্থা। এছাড়াও হয়েছিল চাটনি, পাঁপড় এবং একটি করে রসগোল্লা। রামকৃষ্ণ মন্দিরের খাওয়া দাওয়ার কথা যদি বলি তাহলে বন্ধুরা আমি বলবো আপনাদের বাড়ি থেকে কিন্তু আর কিচ্ছু আনার দরকার নেই, কারণ এখানে আপনারা কিন্তু দুপুরে 1টার মধ্যেই কিন্তু আপনারা কিন্তু লাঞ্চ পেয়ে যাচ্ছেন এবং লাঞ্চের পর আবার বিকেলে কিন্তু টিফিনের ব্যবস্থা থাকে। টিফিনে আপনারা পাবেন তেলে ভাজা মুড়ি, সঙ্গে চায়েরও ব্যবস্থা থাকে। আর রাত্রে কিন্তু আপনারা ভাত রুটি আপনার যা খুশি খেতে পারবেন। ভাত বা রুটির সঙ্গে কিন্তু আপনারা রাত্রে ডাল, সবজি এবং ডিমের ঝোল পাবেন। এখানে হয়তো সকল সময় আপনারা চিকেনের অপশানটা পাবেন না, কিন্তু এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু যাকে বলে দুর্দান্ত। আজ 28শে ডিসেম্বর শনিবার, আমার সকল বন্ধুকে মন্দারমণির লাল কাঁকড়া বীচ থেকে শুভ সকাল জানাচ্ছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের রামকৃষ্ণ যে মন্দির যেখানে আমরা এসেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের রুম ছেড়ে চলে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। এবং ওখানে কিন্তু চেক ইন টাইম আছে সকাল 9টাতে। তো 8:30টার সময় ওনারা ওখানে আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দেবেন। তো আসার সময় দেখলাম ব্রেকফাস্টে কিন্তু লুচি এবং ঘুগনি হচ্ছে এবং রান্নাও শুরু হয়ে গিয়েছে। আর সত্যি বলতে সকাল থেকে যে প্রায় সি বিচে 1.5 থেকে 2 ঘন্টার উপরে আছি, আমরা কিন্তু কেউই টেরই পাই। এইরকম একটা পরিবেশে যদি সকাল থেকে দিনটা শুরু হয় কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আমাদের তো এখানে পৌঁছাতেই তো সেই 12টা-20 খেতে খেতে স্নান করতে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। বিকেলে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখেছিলাম, কিন্তু শনিবার যখন সকালে সূর্যোদয় দেখতে এলাম তো এখন দেখতে দেখতে প্রায় ঘড়িতে কিন্তু 8টা বাজতে চললো, কিন্তু একটাও লাল কাঁকড়া দেখা পেলাম না। প্রচুর গর্ত রয়েছে ওদের। তো এটা থেকে বুঝলাম অন্তত ওরা কিন্তু সেই দুপুর বা বিকেলের দিকেই ওরা ওঠে। কালকে আমরা যখন এখানে এসেছিলাম তখন 1টা-1.5টা বাজে, তখন কিন্তু প্রচুর কাঁকড়া দেখেছিলাম। কিন্তু ভোরের দিকে দেখতে পাচ্ছি সেই কাঁকড়াগুলোর একটারও দেখা নেই। সকালের এই মনোমুগ্ধকর পরিবেশে দেখলাম একটি যোগা প্রশিক্ষণ কেন্দ্রের প্র্যাকটিস চলছে এবং তা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা আলাদা মাত্রা এনে দিচ্ছিল সি বিচে। বন্ধুরা, আপনাদের এই রামকৃষ্ণ মন্দিরের যে জগৎজননী মা শারদা যে অন্নভাণ্ডার বা যে রান্নাঘর রয়েছে সেই হেঁসেল ঘরে আপনাদের নিয়ে যাচ্ছি, যেখানে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টের লুচি তরকারি তৈরি হচ্ছে। দেখুন একদম গরম গরম কিন্তু লুচি ভাজা হচ্ছে, এদিকে কড়াই তরকারি পুরো রেডি হয়ে রয়েছে।
বন্ধুরা, একটা জিনিস আপনাদের ভালো লাগবে, সে লুচি বলুন, রুটি বলুন বা ভাত তরকারি, প্রত্যেকটা খাবার কিন্তু আনলিমিটেড দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্টে ছিল আনলিমিটেড কচুরি এবং তরকারি। এখানে কিভাবে আসবেন? বন্ধুরা, শুক্রবার সকালে আমাদের যাত্রা শুরু হয়েছিল নূরপুর ফেরিঘাট থেকে। এই পথে গেলেই সব থেকে কিন্তু সহজভাবে এবং কম খরচে পৌঁছে যাওয়া যায় রামকৃষ্ণ মন্দির অথবা মন্দারমণি। এছাড়া আপনারা যদি দীঘা যান, এই পথটাও কিন্তু সব থেকে বেস্ট হবে। আর সবার প্রথমে আমরা এখান থেকে যাবো গেঁয়োখালি। গেঁয়োখালি যাওয়ার পর ওখান থেকে আমরা টোটোতে করে চলে যাব নন্দকুমার স্টেশন, এবং নন্দকুমার স্টেশন থেকে মিচেদা দীঘা লোকাল ধরে আমরা নামবো আশাপূর্ণা দেবী। নূরপুর ফেরিঘাট থেকে গেঁয়োখালি যাওয়ার জন্য 7:10 সময় যে লঞ্চটি রয়েছে, সেই লঞ্চটিতে গেলে আপনারা কিন্তু নন্দকুমার থেকে 9:10 মিচেদা দীঘা লোকাল ট্রেনটি পেয়ে যাবেন। নূরপুর গেঁয়োখালি যাওয়ার লঞ্চের ভাড়া হলো মাত্র 10 টাকা। আর 7:10 লঞ্চের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন। মাত্র 12 জন লোক রয়েছি আমরা এই জার্নিতে। সঙ্গে রয়েছে বেশ কিছু সবজির ঝুড়ি। মাত্র 20 মিনিট সময়ে আমরা পৌঁছে গেলাম গেঁয়োখালি। একদম লঞ্চ ঘাট থেকেই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। আপনাদের দলে যদি বেশি সংখ্যক মানুষ থাকেন, সেক্ষেত্রে টোটো রিজার্ভ করতে লাগবে 250 টাকার মতো। যদি 2 জন বা 3 জন থাকেন, সেক্ষেত্রে ব্রেক জার্নি করে যাওয়াটাই কিন্তু সব থেকে বেস্ট হবে, খরচও কম হবে। আপনারা প্রথমে চলে যান মহিষাদল। মহিষাদলে যেতে গেলে টোটো ভাড়া লাগে 20 টাকা। পরে মহিষাদল থেকে নন্দকুমার স্টেশন যাওয়ার জন্য যে টোটো রয়েছে, সেই টোটোতে ভাড়া লাগে 20 টাকা করে। বন্ধুরা, এই হলো নন্দকুমার স্টেশন যাওয়ার রাস্তা। আপনারা চাইলে কিন্তু মহিষাদল থেকে বাসে করে এখানে নেমে টোটো অথবা হাঁটা পথে মাত্র 2 মিনিটে পৌঁছে যেতে পারেন স্টেশনে। ঘড়িতে সময় এখন সকাল 8:20। আর এই মুহূর্তে আমরা পৌঁছেছি নন্দকুমার স্টেশনে। এখান থেকে দীঘা লোকাল ট্রেন রয়েছে সকাল 9:10। আমাদের আশাপূর্ণা দেবী যেতে এখান থেকে ভাড়া রয়েছে জনপ্রতি 20 টাকা। নন্দকুমার স্টেশনে শুক্রবার বহু পর্যটকের ভিড়। এই ছুটির সময় কিন্তু বহু পরিবার যাচ্ছেন দীঘাতে। 7:10 লঞ্চ ধরে কিন্তু এখানে এলে হাতে বেশ অনেকটা সময় থাকে, এবং বাড়ির ছোট বাচ্চারা যদি থাকে বা বাড়ির একটু খাবার নিয়ে আসলে কিন্তু বেশ সুবিধাই হয়। এর আগে আমরা বহুবার এই পথে দীঘা গিয়েছি, কিন্তু আমরা কোনোবারই কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন হইনি। মানে এবারের ট্রেনটা এতটাই লেটে আসছে, মানে 9:10 সাধারণত নন্দকুমার থেকে কিন্তু দীঘা লোকাল থাকে, কিন্তু মানে আজ সেই ট্রেন এখানে ঢুকবে 10টার সময়। তো বুঝতে পারছেন, সেই 8:20 থেকে 10টা মানে অনেকটাই সময়। মানে আমরা যদি জানতাম আগে থেকে যে ট্রেনটা আজকে লেট রয়েছে, তাহলে কিন্তু আমরা এই পথে আসতাম না। আমরা তাহলে কিন্তু বাসে করে চলে যেতাম চাউলখোলা। আর চাউলখোলা থেকে ওখান থেকে টোটো অথবা অটো ধরে আমরা চলে যেতাম মন্দারমণিতে। শেষমেশ আমাদের ট্রেন আসছে 10:16 সময়। বেশ অনেকগুলি পথেই কিন্তু মন্দারমণি যেতে পারবেন, তবে আশাপূর্ণা দেবী স্টেশন থেকে কিন্তু মন্দারমণি যেতে গেলে কিন্তু খরচটাও যেমন কম হয়, তেমন কিন্তু একটু কম সময় আপনারা কিন্তু মন্দারমণিতে পৌঁছাতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু চলে আসতে পারেন কুকড়াহাটি। ডায়মন্ড হারবার থেকে অথবা রায়চক থেকে কিন্তু কুকড়াহাটির ফেরি সার্ভিস চালু রয়েছে। আপনারা ওখানে এসে কিন্তু দীঘা আসার প্রচুর বাস পেয়ে যাবেন। আপনাদের দীঘা বাসে করে এসে নামতে হবে চাউলখোলা, এবং ওখান থেকে আপনারা টোটো অটো প্রভৃতি পেয়ে যাবেন। নন্দকুমার থেকে আশাপূর্ণা দেবী স্টেশন আসতে মিচেদা দীঘা লোকাল ট্রেনের সময় লাগে 1 ঘন্টা 7 মিনিটের মতো। যেহেতু আমাদের ট্রেনটি লেট ছিল,
10:17-তে এসছে নন্দকুমারে। তো আমরা আশাপূর্ণা দেবী স্টেশন পৌঁছালাম সকাল 11:24। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 11:24। এই মুহূর্তে আমরা এসে নামলাম আশাপূর্ণা দেবী স্টেশনে। তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, সেই দাদার কিন্তু ফোন নাম্বারও দেওয়া থাকবে ভিডিওতে। আপনাদের গ্রুপে যদি 4-5 জন অন্তত থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিজার্ভ করলে খরচটা একটু কম হয়। আপনারা টোটো রিজার্ভ না করেও আপনারা কিন্তু ব্রেক জার্নি করে যেতে পারেন মন্দারমণিতে। ট্রেন টাইমগুলোতে কিন্তু স্টেশনে আপনারা টোটো পেয়ে যাবেন। প্রথমে যেতে হবে আপনাদের পিছাবনি বাস স্ট্যান্ড, এবং পিছাবনি বাস স্ট্যান্ড যেতে কিন্তু আপনাদের ভাড়া পড়ে জনপ্রতি 15 টাকা করে। এবং তারপর কিন্তু পিছাবনি বাস স্ট্যান্ড থেকে আপনাদের যেতে হবে চাউলখোলা। পিছাবনি বাস স্ট্যান্ড থেকে চাউলখোলা যেতে টোটো ভাড়া লাগে জনপ্রতি 10 টাকা করে। এবং চাউলখোলা পৌঁছে আপনারা কিন্তু অটো স্ট্যান্ড থেকে প্রচুর অটো এবং টোটো পেয়ে যাবেন। এখান থেকে শেয়ার অটোতে মাত্র 30 টাকা দিয়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন মন্দারমণি অথবা মন্দারমণির রামকৃষ্ণ মন্দিরে। আমরা কিন্তু আশাপূর্ণা দেবী থেকে রামকৃষ্ণ মন্দির যাওয়ার জন্য এই দাদাকে বুক করে নিয়েছিলাম আগের দিন। তো দাদার নাম হলো কুমুদরঞ্জন প্রধান, ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম। স্টেশন থেকে টোটোতে রামকৃষ্ণ মন্দির পৌঁছতে সময় লাগে 1 ঘন্টার মতো। এবং সকালে দেখলাম আবার রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে, আবারও কিন্তু অনেক গেস্ট আসছে। এবার ফেরার পালা। 9:30টার সময় রুম থেকে কিন্তু একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের জন্য কুমুদদা দাঁড়িয়ে রয়েছেন। আগের দিন ভালো করে ঘোরার সময় হয়নি, তাই প্ল্যান করেছি আশাপূর্ণা দেবী থেকে কিন্তু দুপুরের ট্রেন ধরে নন্দকুমার যাব। দাদাকে একটু অ্যাডভান্স আসতে বলেছিলাম যাতে আমরা ওই ফাঁকা সময়ের মধ্যে মন্দারমণি বাজার এবং মন্দারমণি যে মূল সি বিচ রয়েছে এবং ওখানকার যে সুন্দর মনসা মন্দির রয়েছে সেই মন্দিরটা যাতে আমরা ঘুরে আসতে পারি। বন্ধুরা, এই মুহূর্তে এসেছি মন্দারমণির যে মেন বিচ, সেই বিচের কিন্তু খুব সুন্দর একটি মন্দির মনসা মন্দিরে। এবং একদিকে যেমন মা মনসার মন্দির রয়েছে, আর মন্দিরের দিকে ঢোকার কিন্তু বাম দিকে যে জায়গাটি রয়েছে ওই মণ্ডপে কিন্তু সমস্ত দেবদেবীর পূজা হয়। যেমন মা দুর্গার পূজা হয়ে থাকে, এছাড়াও মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, মানে সমস্ত দেবদেবীর কিন্তু পূজা হয়ে থাকে। মন্দারমণির মূল সি বিচটি কিন্তু অনেকটাই জমজমাট, প্রচুর পর্যটক এখানে আসেন। কিন্তু কাঁকড়া বিচ তুলনামূলক কিন্তু অনেকটাই ফাঁকা। এখানে কিন্তু আপনারা প্রচুর কিন্তু দোকানপাট পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনার বাড়ির কচি কাঁচা এবং বাড়ির সদস্যদের জন্য কিন্তু অনেক গিফট কিনতে পারবেন। আর হাতে অনেকটা সময় রয়েছে, তাই মার্কেটটা একটু ঘুরে দেখছি। ঘড়িতে সময় এখন দুপুর 12:31। আর আশাপূর্ণা দেবীতে কিন্তু মেচাদার লোকাল এসে গিয়েছে। আবারও আমাদের যাত্রাপথ আশাপূর্ণা দেবী থেকে নন্দকুমার স্টেশন, এবং ওখান থেকে আমরা কিন্তু আবার টোটোতে গেঁওখালি, এবং গেঁওখালি থেকে লঞ্চে করে পৌঁছাবো। বন্ধুরা, ডিসেম্বরের এই পিক সিজনে সে আপনারা দীঘা যান বা মন্দারমণি বা লাল কাঁকড়া বিচে যান, অন্যান্য যে ভালো হোটেলগুলি রয়েছে সেখানে শুধু রুম ভাড়াই রয়েছে 1500 থেকে 2000, এমনকি আরো দামি কিন্তু রুম রয়েছে।
কিন্তু আমরা 3 জন মাত্র 800 টাকা খরচা করে আমরা রামকৃষ্ণ মন্দিরে ছিলাম এবং ওখানকার পরিবেশ এতটাই ভালো লেগেছে, এত সুন্দর পরিষেবার জন্যে আর এত সুন্দর লোকেশন হওয়ায় তাই কিন্তু ওখানে সকল সময় রুম বুকিং হয়ে যায়। তাই আপনারা ওখানে থাকতে চাইলে অনেক আগে থেকে বুক করবেন। বন্ধুরা, আরও একটি সুন্দর ভিডিও আনার প্রতিশ্রুতি দিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিও নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকুন, নতুন বছর সবাই ভালো করে কাটান। সকলকে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে রইল হ্যাপি নিউ ইয়ার। সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক। নতুন বছরে আপনারা অনেক অনেক মজা করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।